হ্যাঁ, একটা পেয়েছি স্যার। হ্যাঁ, এটাকে রান করো তো। রান। রান করে বলো যে এটা পেলে কিনা আউটপুটটা। আউটপুট এসেছে? স্যার প্যাকেজ নট ইনস্টলড বলছে। ও আচ্ছা, ওটা হচ্ছে পিকেজি লেখো, পিকেজি। তোমার কমান্ড উইন্ডোতে চলে এসো, পিকেজি, হ্যাঁ, তারপরে স্পেস দিয়ে লোড, এলওএডি লোড, তারপরে স্পেস দিয়ে সিগন্যাল। আমি চ্যাট বক্সে লিখে দিচ্ছি। ওই একই বলছে, PKG প্যাকেজ সিগন্যাল ইজ নট ইনস্টলড। না না, তুমি কমান্ড উইন্ডোতে যাবে, পিকেজি, তারপরে হচ্ছে হ্যাঁ, এলওএডি লোড, লোড তারপরে হচ্ছে সিগন্যাল। SIGNAL, একটা স্পেস দিয়ে সিগন্যাল। আমি চ্যাট বক্সে দিলাম কমান্ডটা, ওটা কমান্ড উইন্ডোতে ক্লিক, তাহলে প্যাকেজটা ইনস্টল হয়ে যাবে। তারপর তোমার এই প্রোগ্রামটা রান করতে পারবে। তাও এররই দিচ্ছে, বলছে প্যাকেজ সিগন্যাল ইজ নট ইনস্টলড। আচ্ছা, তোমার স্ক্রিনটা আমাকে একটু ইয়ে করো, শেয়ার করো, আমি দেখছি। স্ক্রিনটা কাইন্ডলি একটু শেয়ার করো। দেখা যাচ্ছে? না, এখনো আসছেনি, দেখো। দেখো স্ক্রিনটা। আসছে না? না তো। এখানে তো দাঁড়ান, আরেকবার স্টপ করে একবার করি তো না। আমি তোমার মাউস ঘোরাফেরা করছে দেখছি, কিন্তু স্ক্রিনটা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এবার দেখতে পাচ্ছি, আচ্ছা, হ্যাঁ, এবার দেখতে পাচ্ছি। আচ্ছা, ওখানে কি আছে? এখানে লেখা আছে, তুমি এখানটা লেখো, ইউ আর প্রেজেন্টিং এভরিওয়ানটাকে ইয়ে করো তো, ক্রস করে দাও। হ্যাঁ। আচ্ছা, এখানটায় তোমার লেখা আছে আনডিফাইন্ড বি আন্ডারস্কোর বাটার আনডিফাইন্ড লাইন 1, এটা তোমার কিন্তু এররটা অন্য। যে এখানটা বলছে the butter function belongs to the single guide from Octave, which seems not to be installed on the system. আচ্ছা, হুইচ নট টু বি ইনস্টল। আচ্ছা ঠিক আছে, তুমি লেখো তো, প্যাকেজ লেখো, পিকেজি লেখো, হ্যাঁ, পিকেজি, তারপরে স্পেস দাও, হ্যাঁ, তারপরে লোড দিয়েছো, তারপরে সিগন্যাল, এবার এন্টার দাও। ইনস্টল করে। না, ইনস্টল বলে তো লেখার কথা না। আচ্ছা, না লোড দিচ্ছে, লোডেও আসছে না। লোডও তো যে দিচ্ছে।
আচ্ছা PKG তুমি সিএলসি করো এখানটা সিএলসি করো, প্রোগ্রামটাকে আবার রান করো, বলে দেবে কিভাবে ইনস্টল করতে হবে। এডিটরে যাও, এডিটরে যাও, এডিটর স্ক্রিনে। হ্যাঁ, প্রোগ্রামটা কোথায়? আচ্ছা এখানটা এখানে প্রোগ্রামটা সিএলসি বাটার 4.2 লো, ঠিক আছে দাও, এন্টার, রান করো। না ওখানে রান করার একটা অপশন আছে না? হ্যাঁ করো। BUTTER বাটার আছে, কি লিখেছে এখানটায়? বাটার ফাংশন বিলংস টু সিগন্যাল প্যাকেজ ফ্রম Octave which is not to be installed in your system. আচ্ছা তুমি অক্টেভ অনলাইনে চলে যাও। আমি এটা এটা এখানটা কেন সমস্যা হচ্ছে বুঝতে পারছি না তোমার। তুমি অক্টেভ অনলাইনে প্রোগ্রামটা লেখো। সাইন ইন করো। এসেছে, কোডটাতে চলো। কোডটাতে মানে ইয়েতে ওই অক্টেভে। হ্যাঁ অক্টেভের না, তোমার ওই অক্টেভ অনলাইনেই যাও। হ্যাঁ কোডটা দাও, কোডটা। কোডটা এই স্ক্রিনটাকে একটু ইয়ে করে দাও, অ্যারেঞ্জ করো। এটা ফিগারটা খুব বড় হয়ে গেছে, হ্যাঁ টেনে ওদিকে সরিয়ে দাও, আর ডান দিকে সরিয়ে দাও। এদিকে। হুম, এটা সরানো যাচ্ছে না দিকটা। হুম। কিন্তু আমি বুঝতে পারছি না তোমার এইরকম টাইপের এররটা কেন দিচ্ছে এই প্যাকেজটাতে। আগের দিনে তোমার প্রবলেমটা হচ্ছিল, ঠিক হলো না? আগের দিন তোমার এই প্রবলেমটা দিল না, যেটা কি ঠিক করা হলো? হ্যাঁ আচ্ছা ঠিক আছে তুমি, না, ঠিক আছে কোনো ব্যাপার না, ঠিক আছে। আগের দিন প্রোগ্রামটা রান হয়েছে তো? প্রবলেম হচ্ছে না। হুম। হ্যাঁ হ্যাঁ আচ্ছা দিগন্ত, তুমি স্ক্রিনটাকে শেয়ার করে রাখো, হ্যাঁ আমি তোমাকে প্রোগ্রামটা পাঠাই, সবাই দেখো। তুমি এখানে রান করো, আমি বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? আমি তোমাকে প্রোগ্রাম পাঠাচ্ছি, তুমি শেয়ার করে রাখো। তোমার এখানে শেয়ার করলে চলে যাচ্ছে তো? আমি পরের প্রোগ্রামটা বাটারটা তোমাকে পাঠাচ্ছি। আচ্ছা। হ্যাঁ এই দুটো আমি পাঠিয়েছি, এই প্রোগ্রামটা পাঠালাম তোমার এই দুটো মেসেজে, দুটো চ্যাটে। তুমি এটা একটু তোমার কমেন্ট ইয়েতে পেস্ট করো স্ক্রিনে, আমি এবার বুঝিয়ে দিচ্ছি সবাইকে।
আনডিফাইন্ড এফপি বলছে যে এই এররটা আছে। হ্যাঁ, ওখানে আমার নামটা এসেছে তো দুবার করে, সেজন্য দুটো মেসেজে পাঠিয়েছি তো। ও আচ্ছা, হ্যাঁ, ওখানে আমার নামটা বাদ দিয়ে। এফপি আনডিফাইন্ড বলছো না, ওটা পুরোটাই পেস্ট করলাম, তাও তো আনডিফাইন্ড বলছে। কি আনডিফাইন্ড বলছে? এই যে এই এররটা দেখাচ্ছে। আচ্ছা, তোমার প্রোগ্রামের স্ক্রিনটা দেখাও, আমি প্রোগ্রামের স্ক্রিনটা দেখতে পাচ্ছি না। কমেন্ট প্রম্পটটা দেখাচ্ছে, প্রোগ্রামের স্ক্রিনটা দেখ, এডিটরটা। প্রোগ্রামের স্ক্রিনটা এখানটায় কোন দিকে আছে? প্রোগ্রামের স্ক্রিনটা তোমার ওই তুমি যে ফাইলটা খুলেছো না, ডবল ক্লিক করো, তোমার প্রোগ্রামের স্ক্রিনটা খুলে যাবে। ফাইলটার উপরে ডবল ক্লিক করো, ওই বাঁ দিকে একদম। ওটা কি সাইন ইন করতে ঠিক আছে, করতে হবে? ঠিক, হ্যাঁ সাইন ইন করতে হবে। ও আচ্ছা ঠিক আছে, আমারটা দেখাচ্ছে নেটওয়ার্কের তো সমস্যা নেই, আমি দেখি করি, তোমার স্ক্রিনটাকে প্রেজেন্ট করছি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তুমি একটু হ্যাঁ করো, আমারটা তো হ্যাঁ। দেখাচ্ছে, এখন তো অসুবিধা হচ্ছে। হ্যালো, হ্যালো স্যার। হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, স্যার শুনতে পাচ্ছি। স্যার বলছিলাম যে প্রোগ্রামটা চালালাম। তো তারপর স্যার ওই হ্যাঁ, পাস ব্যান্ড রিপেল আর স্টপ ব্যান্ড রিপেল ওইগুলো হ্যাঁ, ইনফরমেশনস হ্যাঁ, গুলো ওগুলো চাইছে। ওগুলোই দেবে, ওগুলোই দেবে। ওকে স্যার। এই এখন আমার এখানে নেটওয়ার্কটা সমস্যা নেই, স্ক্রিন শেয়ার করে দিই। ঠিক আছে, তো এটা নিউ উইন্ডো খুলে নিচ্ছি। সো সিএলসি সিএলসি ক্লোজ অল, we are all format long, যেটাটাই ফরম্যাট। So first, actually to design filter, we need to uh, we need to we need to provide pass band ripple, stop band ripple. We know from the digital filter that a digital filter.
Actually, digital filter transfer function, we know from the transfer function, generalized transfer function we have seen, we need to provide passband attenuation, passband ripple, stopband ripple, passband frequency, stopband frequency, and sampling frequency. This parameter we need to pass, need to know to design a digital filter. So first, I will ask from the user as an input. As an input and ripple, enter the passband RP. Okay, so ask so that it can fit in a window. So passband ripple. Then stop band ripple. This is the stop band ripple. I want to ask from the user. Then passband frequency. Then sampling frequency. Sorry, this is stop band frequency. Next, sampling frequency. We need to know from the after get center, we need to normalize. I said that all the parameters need to normalize because the transfer function is will be a normalized transfer function. Otherwise, the operation transformation impulse impedance on operation not be performed. So normalize the inputs what you have F into sampling into F into by sampling frequency is. This is a formula for normalization. Passband frequency and stop band frequency we need to normalize. We are normalizing this passband frequency and stop band frequency. Next, we have to use the function PUTOOD BUTWORD. BUTWORD is the function that will return the order of the filter. That means the n, whatever we have seen in the transfer function. WS, then RP, then RS. These are the parameters we need to pass as an argument. BUTWORD n be written so then it will return a and BUTWORD then
Butword. Then actually we have to, after calculating the after the butword, pass the, we need to pass, we have to, we need to call butword. Butword will return and the cutoff frequency, it will return cutoff frequency. স্যার বলছি আমার ট্র্যাক হচ্ছে ট্র্যাক হচ্ছে, কি হচ্ছে? স্ক্রিন আটকে গেছে। ভয়েস ক্র্যাক হচ্ছে। এবার দেখা যাচ্ছে স্ক্রিনটা? স্ক্রিন দেখা যাচ্ছে এবার? না স্যার, স্যার এবার দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। So next, actually after that we will call, if the function will return two values n and omega n. Omega n is the cutoff frequency. Then we will call a function butter. We'll call a function butter, and the parameters we need to provide is n, then wn and s. S stands for actually the filter is in Laplace transformation form.
the filter will be in Laplace transformation form. That means it is an analog filter. So Bartter filter will give us the Bartter function will give us the analog filter. Then actually we have in the then let's see its frequency. Then it's the frequency response of the filter. So to frequency response, the command is FRE QS. FRE QS. And the parameter need to pass is now, comma, then so let's run the code. So enter passband ripple. Passband ripple 0.15, stop band ripple suppose 60, passband frequency suppose 1500, stop band frequency suppose 3, and sampling frequency suppose say 8000. So there is an error. So there is an error. So let's
So Wn, but what Wp, Ws, ripple component. Sorry, here's there is a mistake. Have to write is analog filter. Then num this is butter will we have to provide order of the filter and cutoff frequency, which I am giving from the previous one. So this function will give us 0 pole and the constant k, the butter. Then again b comma a, PUTTER. That for previous one is the digital filter. Now this will be analog filter. Here I am the W in now we have to take one. We have to generate the frequency points. So frequency points we are generating from 0 to pi, and the step size, suppose 0.01. And let's find out the frequency response of it. FRE REQS, frequency response, and the argument we have to pass B comma A, that is some numerator and denominator coefficient of the filter, and W. That with this frequency range, it will give the frequency response, and the output will be at output will the phase one, sorry, magnitude and the phase response. So first is stopping frequency, sampling frequency, normalization. Again a mistake. So transfer function P comma A we will get from zero pole to transfer function. So this way we are generating the transfer function of digital filter, and the parameter need to pass 0 pole and k.
Then magnitude response, that is the butterfly filter, we have to draw two plots. One is magnitude response, second one is frequency response. And magnitude response is basically we have to put the this magnitude ED, because is done is so log 10 absolute value of x is the absolute value of h. Because this is a complex, actually magnitude response is basically a complex variable, so its magnitude part will be, its real part will be the magnitude part, and the imaginary part will be the phase part. So m is the magnitude, that is we are calculating by 20 into log 10 absolute h. Then phase part can be calculated by function angle an GLE angle, and the parameter we need to pass h. This the angle of this h will be the phase one. Then we have to plot the the magnitude and the phase. So subplot I'm making subplot there will be two plot. So 2 cross 1, and in the first place will be the magnitude plot, and then for plot write plot OM by pi. OM by pi means we need to display the pi symbol. That's why I am writing from by this way. So, and we are plotting m. M is this magnitude. So this is the first plot, and here y level of this plot of the plot will be the gain. Gain means the transfer function. Gain of the transfer function, gain in D. Y level will be gain, and X level will be the normalized frequency. Normalized frequency. And in the second plot will be subplot 2 cross 1 2, and the plot will be angle AM. This AM angle part. We will plot the angle, and normalized frequency will be the X level will be normalized frequency, and Y level will be phase in radian. So this is the program we have. So passband ripple is asking, so I'm giving passband ripple 0.15, and then stop band ripple I'm giving 60. So in stop band we need to provide more attenuation, that's why stop band ripple will be much more greater. So 1500 is the passband frequency, and stop band frequency is 3000, and the sampling frequency will be twice of the maximum frequency. So
Suppose this is 7,000. 3,000 is given the stop band frequency. So more than twice means suppose it is 7,000. Again, there is a error. FREQS, the function fit is line 14. FREQS. FREQS is the function. FREQS is the function, it is giving error. Invalid call of FREQS. বলছি আমার এসছে, আপনি শেয়ার করবো স্যার স্ক্রিনটা? হ্যাঁ, তুমি শেয়ার করো তো। আচ্ছা, আমি শেয়ারটা স্টপ করছি। স্যার দেখা যাচ্ছে? এক সেকেন্ড। হ্যাঁ, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। হ্যাঁ, ও তাহলে মানে আমার সিগন্যাল প্যাকেজটা লোড করা নেই বলে ছিল। ঠিক আছে, হ্যাঁ এটাই দেখা যাচ্ছে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। আমি অক্টেভ অনলাইনটাতেই করছি তাহলে। স্যার একটা ডাউট ছিল। হুম হুম। হ্যালো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক সেকেন্ড। হ্যাঁ হ্যাঁ, বলো। স্যার, বলছিলাম যে আমি অক্টেভেই করলাম স্যার, স্যার আমারটা বেরিয়ে গেল। কি হলো? স্যার বলো আমারটা দেবাংশু। বেরিয়ে গেছে, আমি অক্টেভেই করছি। স্যার আমি মানে ওই অক্টেভেই করছি, সফটওয়্যারটাতে করছো? আমারটাই হয়ে গেল। আচ্ছা, হ্যাঁ স্যার, সফটওয়্যার হ্যাঁ প্যাকেজটা। স্যার, একবার দেখবেন? ঠিক আছে, ঠিক। হ্যাঁ, অবশ্যই শেয়ার করো। স্যার এরকম হুম, আসছে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, একদম ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ বুঝতে পেরেছি। আমার হয়তো এখানে সিগন্যাল প্যাকেজটা লোড হয়নি, আরবার লোড করে নি। সিগন্যাল প্যাকেজটা লোড হয়নি বলে সমস্যা হচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা পরের ডিসকাশনটায় যাই। আমরা বাটারফ্লাই ফিল্টারের ট্রান্সফার ফাংশনটা দেখলাম। তাহলে এবার আবার প্রেজেন্ট করি, আবার পাওয়ার পয়েন্টটা আবার দেখি। সো এইটাই তো আমার অক্টেভে আমি করলাম, টেস্ট করলাম প্রোগ্রামটা। তো একবার অক্টেভে চালিয়ে দেখি, মানে সফটওয়্যারটাতে, মানে এমনি অনলাইনটাতে। তো দেখি রান করে কিনা। ঠিক আছে, চাইছে রিপিল, চাইছে 5.15 দিলাম, তারপরে 60 দিলাম,
1500 3 কি হলো এখানে আমার এরর কেন কিছুটা গন্ডগোল করেছি টাইপ মিস্টেক কি বলছে এটা স্যার বলছি এটাতে হচ্ছে হ্যাঁ ফাংশন ফিক ইজ BAW আচ্ছা BAW না তাহলে এখানে সত্যি আমার এরর আছে ফিক ইজ আর বলছি এটাতে হচ্ছে BAW কেন এরর আছে বুঝতে পারছি না। এটাতে হচ্ছে না না এটা স্যার পাঠিয়েছিলেন সেটাতে হচ্ছে ও আচ্ছা 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 যেটা পাঠিয়েছিলাম সেটা একবার দেখি আমি কি আচ্ছা ঠিক আছে থাক একটা তো ওই এখানে মনে হয় কিছু একটা টাইপ মিস্টেক করলাম আমি। ঠিক আছে আমি প্রেজেন্টেশনটাতে আর একবার চাই ওকে সো সো digital filter design of IIR filter. So we have designed the analog filter, analog Butterworth filter. So next day we will design Chebyshev filter and elliptic filter also. But let's see what is the theory. So anyhow we have designed one analog filter. So there are some methods that is basically approximation of derivative, impulse invariance method, bilinear transformation methods. Jet transformation, least square filter design. These are the various methods are available to design digital filter. But in our syllabus, we have two methods. One is impulse invariance method, another one is bilinear method. So before discussion, we need to know some representation, some notation. HN is the impulse response of the filter in time domain. HS is the analog filter transfer function. HNTS. NTS means N is changed. T is replaced by NTS. That means the transfer function, impulse function is represented in discrete form. Hz is basically jet transformation of this discrete impulse response is Hz. Capital omega is the analog frequency, small omega is the digital frequency. These are the notation we'll be using while discussion. So first method is the impulse invariance method. This is the transfer function. This is the transfer function of analog filter. This one is the transfer function of analog filter. Suppose it is represented in partial fraction form. So if you know very well that the jet transformation, if you have done jet transformation, you have done Laplace transformation. So there is a method partial fraction by which we can represent the transfer function in partial fraction form. So we are taking that form, and suppose the A1, A2, A3 dot all are the partial fraction coefficient, and it can be represented by this way: summation k equal to 1 to n a by s minus pk, where pk are the different poles. Pk are the poles. Okay, so if we perform inverse Laplace transformation, then Hs will be Ht, and it will be represented by e to the power pkt. This is a standard Laplace transformation form, and if we perform on it, this will be the Laplace transformation, inverse Laplace transformation. That means we are getting Ht, impulse response of the system. Now, impulse response of the system is making discretized by replacing T to NTS, where N is the different time instances and TS is the sampling period. Okay, so this small t is replaced by NTS. Okay, then what is the underlying theory?
After getting HN, that means the discrete time, sample instances of the impulse response, we will be performing Z transformation on that. If we perform the Z transformation on HN, so we will get HZ. HZ is the transfer function of the filter in digital domain, in discrete domain. That means we will get a digital transfer function. HS means analog transfer function, HZ means digital transfer function. And the digital, if we perform the Z transformation on that, so this is the signal, we will perform Z transformation, and so after performing Z transformation, so this is A into some common ratio into the power n. That means it is the infinite GP series, and for infinite GP series, the summation is 1 by 1 minus A. A is a common ratio. In our case, this one is the common ratio, and the HZ, that means the transfer function in digital domain is this. So after all this mathematical discussion, what we find, this is the transfer function in analog domain, and the corresponding digital filter is this. This is the analog filter, and the corresponding digital filter is this. What is the change basically? Here we are getting pole at S equal to Pk. Here if we make it 0, then here we will get pole at e to the power Pk Ts. Okay, so this is the pole, and corresponding digital domain, this is the pole. So these two are equivalent, we can say, because this is the same filter. So Z can be written as this, and here Pk can be replaced by S, because Pk is S, Pk can be replaced by S. So this is the relationship between the analog, this is a Laplace, this is analog relationship between S domain and Z domain. This is the S domain, this is the Z domain. Now S, what is S? We know S is basically sigma plus J omega. Sigma is the attenuation factor, omega is the analog frequency. So if this is the attenuation factor, this is the analog frequency. And Z, according to the Z transformation theory, what is Z? Z is equal to R into e to the power j omega. R is the radius of the circle. R here, Z domain is basically, here is real part of Z, and here imaginary part of Z. R represent the radius of the circle. E to the power j omega, all of you know, this is basically a circle. E to the power j omega is the equation of circle, and R is the radius of it. R is the radius. So what we are doing, we are changing Z to R into j omega. We are placing the value of S here. This is S. Now we are doing some mathematical computation. So here, this is the real part, this is the imaginary part. Now we are comparing both sides, real part, imaginary part. So R is e to the power sigma into Ts, and e to the power j omega is this. And now from this equation, omega will be capital omega into Ts. Small omega is the digital frequency, which is capital omega into Ts. তাহলে এইটা হচ্ছে ডিজিটাল ফ্রিকোয়েন্সি আর অ্যানালগ ফ্রিকোয়েন্সির মধ্যে রিলেশনশিপ, আর এইটা হচ্ছে আমার দুটো ডোমেনের মধ্যে রিলেশনশিপ। Now we will see on different cases what is happening. So this is the relationship we got for S domain and Z domain, R equal to sigma Ts. So if sigma less than 0 means S domain, in S domain, this is the S domain, and this is the Z domain. In S domain,
S domain is basically x-axis is sigma, y-axis is j omega, and Z domain means x-axis is real Z, y-axis is imaginary Z. If this mathematical, whatever the mathematical equation I'm getting, if sigma is less than 0 means e to the power less than 0. That is e to the power some negative, e to the power some negative value. So this will be negative value means r less than 1. So if sigma less than 0, the values, the points which are in the left hand side, it represent r less than 1 will be mapped inside the circle. And sigma equal to 0 if you put, then r will be 1. So in the second case, if sigma equal to 0, that means this line, sigma equal to 0 means this line will be mapped to the circumference of the circle. And if sigma greater than 0 represent the right hand side of the S plane will be, if sigma greater than 0, then r will be greater than 1. Because sigma greater than 0 means e to the power some is greater than 0. So obviously r will be greater than 1. So this right hand side will be plot outside the circle. Now what is actually the problems associated in this impulse invariance method? Here the problem is that the points here, suppose in the right hand side, is the left hand side, the point is mapped, or suppose is a region, one region. Suppose the region is minus pi to ts to minus pi to ts. Suppose this region. Suppose the whole point will be mapped on a single point in the Z domain. Or then what problem will arise? So many points are mapping in a single point on the Z domain. That means the information, each point represents some distinct information, each point, but all the points are superimposing to each other in the Z domain. That means information loss or aliasing problem. This is a prime problem. This is the most crucial thing, is disadvantages there in the impulse invariance method, that information loss or aliasing is happening here. So now what is the summation of design method? Step 1, first we have to design analog filter, then it have to shell fraction expression, then we have to obtain Z transformation. In between, what we have to do, we have to get the impulse response in time domain of the filter. Then n is be discretized with by placing n equal to nts. Then we have to perform Z transformation on that to obtain Hz. Hz is the digital filter transfer function. So for the standard first order filter, so this is the first order system. The corresponding digital filter will be this. For the second order transfer function, the digital filter will be this. For if there is no zeros, here 1 0 is there. If there is no 0, then the transfer function will be like this. So next, see one example. Let's see one example. Suppose we have a transfer function like this, second order transfer function. We have to use impulse invariance method, and the 5 Hz is the sampling frequency. It is given. You have to find out the corresponding impulse invariance, corresponding digital filter. We have to derive the digital filter. Now, what is the first step? I said this transfer function is decomposed into two partial fraction. So this is two factor is there, second order system. So this will be represented by this way. A1 and A2 are the two partial fraction coefficient that can be determined by this way. So A1 can be determined by this way. This is the standard formula to determine the partial fraction coefficient. So if we put s equal to -1, then we can get the A1 coefficient 2, which is 2. And if we put s equal to -2,
then we can get the coefficient A2 which is -2. Then the transfer function can be written in the partial fraction from this. So this is the first order. So this is the, we know for this transfer function the corresponding transfer function in digital domain is this. Now we are making analogy. So Ts, it is given sampling frequency is 5 Hertz. So 1 by f will be Ts, which is 0.2, and let's Ts is 0.2. Pk is, what is Pk? Pk is -1. Just we have find out Pk is basically this coefficient. A1 is -1. So it's -1. So this 1 by 1 plus s corresponding digital filter transfer function is this, and same way for this digital filter transfer function is this. So combiningly, the corresponding digital filter using impulse impedance method is this. Okay, so this is the, now we are doing little bit mathematical calculations and we are getting, this is the digital filter transfer function. So this is all about the impulse invariance method. Then what we will do, we will write a small program to find out the transfer function using impulse invariance method. So let's write a program using impulse invariance. In impulse invariance, so this is the basically the standard way. This is the standard way to write the impulse invariance function is available in MATLAB to calculate the to construct the, to design the digital filter. So here the problem it is given. Convert a 6th order analog Butterworth low pass filter to a digital filter using impulse invariance method. Specify a sample rate 10 Hz and cutoff frequency 2 Hz. Display the frequency response of the filter. So f is 2 is given according to the theory in the statement. Fs is the sampling frequency, which is 10, and butter is the function by which we can design Butterworth filter. And this is the order of the Butterworth filter. It is given 6th order 2 pi f, and this is s. This is s is the basically the analog filter. That's why b and a is returning by the Butterworth filter, and we are this impulse invariance function is used, and b and a, the numerator coefficient, because denominator coefficient is coming here, and fs is the sampling frequency, and it will return the transfer function of the coefficient of the digital filter, and Frick-Jet is function is used to compute the filter response. So let's run the code. So these are the parameter. If sampling frequency is given, Butterworth filter as it is taken as an initiating the analog filter, and using impulse invariance method, we have designed the digital filter, and the digital filter transfer function is looks like this. This is the digital filter transfer function using impulse invariance method. So I am sharing the code with you, so you can
you can run of your own. You can run of your own, and you can and see the output of the program. Devanshu, Yes, sir. রান করেছো? স্যার করছি স্যার। পেয়েছো? জাস্ট এ সেকেন্ড স্যার, জাস্ট করছি স্যার, করছি। আচ্ছা আচ্ছা। হুম, হুম, করে বলছি স্যার আপনাকে। হ্যাঁ, হয়ে গেছে স্যার, ঠিক আছে। হুম। আচ্ছা আচ্ছা। তো এটা আমরা জাস্ট ছোট একটা করতে দেখলাম শুধু থিওরিটাকে বোঝার জন্য, পরে আমরা তো সাজিয়ে গুছিয়ে প্রোগ্রাম করব, যেরকম ল্যাবে আমরা প্রোগ্রাম করি। দিস ইজ বেসিক্যালি আ স্মল পিস অফ কোড টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ হ্যাপেনিং। যে মানে ইনলাইন আমরা যে থিওরিটা ডিসকাশন করছি আর এগুলি মানে দেখানোর চেষ্টা করেছি। সো এটা হচ্ছে ইম্পালস ইনভেরিয়েন্স মেথড। এটা হচ্ছে নেক্সট ইয়েটা হচ্ছে একটা ইলেকট্রিক ফিল্টার নেওয়া হয়েছে। আমরা তো বাটরথ ফিল্টার না নিয়ে অন্য ফিল্টারও নিতে পারতাম, তো এটা ইলেকট্রিক ফিল্টার নেওয়া হয়েছে। ইলেকট্রিক ফিল্টার নিয়ে ইম্পালস ইনভেরিয়েন্স করে তার আমরা তার আউটপুট বার করেছি আর কি। সো actually what is the problem statement? So convert third order analog elliptic filter to digital filter using impulse invariance. Specify a sample rate fs is equal to 10 hertz, a passband edge frequency is 2.5 hertz, and a passband ripple is 1 dB, and stop band attenuation is 60 dB. Display the impulse response of the digital filter. So in ellip is the function by which same way butter and elliptical or ellip will return elliptical filter. So here 3 is the order of the filter, 1 is the passband ripple, 60 is the stop band attenuation, stop band, and 2 pi is basically here is a 2.5 hertz is the passband edge frequency, 2.5 hertz. So hertz is in radian, it is represented 2 into pi into 2.5 because it have to given in omega. So and S is the analog filter. Then impulse invariance is the function, standard function. Again passing through this variable B and A and digital function, we are getting digital function. Then again we are again new window. There's been a new window. Sorry. So just so this is the program. We have a small piece of code. Just let's run the code. Oh, sorry. So, এখানে একটা ব্র্যাকেট পড়ে গেছে। So
Sorry, fix it. Sorry, fix it. This is the transfer function. This is the magnitude response of the corresponding digital filter. Here, if transition region is little bit narrow compared to the earlier one. So I am sharing this code to you also, so that intuitively you can run and you can see. But this is just a sample code, so we will not judge the performance of this filter. We will write of our own, and we will see the performance judgment. Performance judgment we will do later. হ্যাঁ স্যার আসছে। Okay. Okay, thank you. Let's do further. Let's proceed our discussion. So now bilinear transformation. Bilinear transformation is mostly used to for design the digital filter, because we have seen the inverse invariance method offering a disadvantage, which is called aliasing problem. So information loss, aliasing means information loss. So here in the bilinear transformation, that problem is overcome. So in bilinear transform, what happens that the S in the Laplace transformation defined transfer function, that means analog filter transfer function, S is being replaced by this. So how we are getting this formula? There is a very tedious calculation we have using trapezoidal method. So that is not need to discuss here. So we can trapezoidal method we can verify. That is a theoretical discussion. That much I will not discuss. So just I want to say that if S is replaced by this, then the filter will be changed to digital filter. So S, now let's see whether what is the relationship between S domain and Z domain in this method, in this process. So S is sigma plus j omega, R is R into e to the power j omega. Now, so here we are if we equate if we place this value S and J here in this equation, then we will find that this is the mathematical, if we do little bit calculation, this is the form we are getting. Now from here, if we can equate the real term and imaginary term both sides, we will get that real term is this is the attenuation, and this is the frequency. This is the relationship between digital frequency and analog frequency, and this is the relationship between the attenuation factor and the R. So that represents basically the pictorial that is say what is the intent relation between them. So here if sigma less than 0, then R will be less than 0. Here if R less than 0, then sigma less than 0. Then when R equal to 1, then sigma equal to 0. So when R equal to 1, that means it is 0, sigma will be 0. If R greater than 1, then sigma will be greater than 1. For 3 cases. So the plotting will be similar, quite similar. Sigma less than 0 represent the points in the left hand side that is mapped inside the circle. The sigma greater equal to 0 means the points
on the this axis here point these points is mapped to the circumference, and greater than that means these points will be mapped outside the circle, and this map of these points will be mapped to here. So here the problem of overlapping is eliminated here in this process, but the problem is that I'm coming. So problem is that if we compare digital frequency and analog frequency, and we see that if we do the calculation, then we see the relationship between digital frequency and analog frequency involved a nonlinear part. Tan. In the earlier cases, you see the relationship, the digital frequency, analog frequency is linear. This is linear relationship, y equal to mx4. But here in that case, it is a non-linear relationship. A tan term is there. That means digital frequency is here in the y-axis. That means output. Input is analog frequency. The relationship is non-linear. Then what will problem? Due to non-linearity, obviously some problem will occur. If the transfer function here, if we have a transfer function like this, then what will happen? Due to this non-linearity, the transfer function will deform in the output. That means in this area, the frequency will be this transfer function will be straight, এখানটায় stretch হয়ে যাবে frequency এই regionটার জন্য, but here in this flat region the transfer function will deform. Transfer function will deform by this way. So this problem will be called warping problem due to non-linearity. The observation is that this mapping is highly non-linear. That's why the mapping will be non-linear. That means high frequency component. The high frequency component will be this and high frequency component. The amplitude will be reduced, but in the low frequency component, this region should be. So let's draw an example. So this is called, in the high frequency region, the amplitude this gets compressed, and in this region, this amplitude, this width is increased. This is a warping problem. This warping problem can be reduced by pre-warping. Pre-warping means আমাদের তো মানে হাই ফ্রিকোয়েন্সি কি হচ্ছে, হাই ফ্রিকোয়েন্সি পোরশনটা স্কুইজ হয়ে যাচ্ছে, লো ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টটা আমাদের স্ট্রেচ হয়ে যাচ্ছে। আমরা কি করছি, যখন ট্রান্সফারটা দেবো,
তখন আমরা হাই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট গুলোকে স্ট্রেচ করে দেবো, লো ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট গুলোকে সুইচ করে অপোজিট, দ্যাট কল্ড প্রি ওয়ার্পিং। সো প্রি ওয়ার্পিং করলে এই তোমার আমাদের এই ওয়ার্পিং প্রবলেমটা মিটিগেট করা যায়। Now, what are the disadvantages of the bilinear method? So mapping is one-to-one, aliasing effect, there is no aliasing effect. Stable filter will transform to stable digital filter, but the disadvantage is the warping method, warping problem. Now let's see what are the difference between impulse invariance method, bilinear method. In the impulse invariance method, the transfer function is obtained by comparing these two, and in S, in digital bilinear transformation, AS is replaced by this. Here mapping is one-to-one, aliasing effect is present, aliasing effect is not present, and here this method is not suitable for high pass filter and band reject filter design. This method is suitable for all the filter design. Only poles of the system can be mapped. Poles and zero is possible to map. No frequency warping method. Frequency warping method is present. Now let's take an example, and using bilinear transformation method, how we can design a filter. Suppose this is the transfer function we have to design analog filter to digital filter. Now the process is very simple, and that just replacement of S with this, and we will get straightly the transfer function of digital filter. Then this S is replaced by this, and we can obtain the transfer function, digital filter transfer function. This process is much easier, this process. Now let's do this problem. Let's do this problem of our own. First CLC, close all, clear load, these things, and format, FORMAT format, long. Then we need to ask from the user passband, band ripple, stop band ripple, passband range frequency, stop band range frequency, and sampling frequency. That I've already written. So just we are copying this. We will not be writing again. So we are asking from the user passband frequency, passband ripple. So this will be stop band. This will be stop band ripple. Then passband frequency, passband frequency FE. Then stop band frequency FS. Then sampling frequency is F. Then normalization, so enter passband frequency, passband ripple in dB, actually dB. This will be in dB, so it is better to mention user, that is dB, sorry, dB. This will be in dB, this will be in dB. This is in hertz, this is in hertz, if this is the frequency. So
So first, and this is in hertz, in Hz. This is in Hz hertz. This is in Hz hertz. So this is B, this is called hertz. So as we are taking frequency from the user in hertz, we need to convert all this frequency into the angular frequency. So WS is the angular frequency from, that is 2 pi into F sampling frequency. WP is the corresponding frequency of the pass band, 2 pi into Pi into FP. 2 pi into FP is the corresponding frequency in radian, and we need to normalize the frequency. That's why you have to divide by WS. So this is for pass band. Same thing will be applicable for stop band, WS. So this will be WS, so FS. So this is for stop band. Next. So next, if we wish to use bilinear transformation, we need to do frequency pre-warping. Otherwise frequency warping problem will take place. So this is pre-warp frequency, which is 2 into 10 into WP by 2. Then for the stop band, we need to pre-warp, that will 10 WS by 2. So this is pre-warp frequency. So all the operation will take place with this pre-warp frequency. So first we have to design a Butterworth filter or any kind of analog filter, BUTTER, Butter, BUTTORD, Butterworth. First we need to calculate the order of the filter. So Butterworth function will return order and cutoff frequency. So pass band frequency, stop band frequency, then pass band ripple and stop band ripple. Pass band ripple is RP. RP is the pass band ripple. RS is the stop band ripple. And S is the analog filter representation. So it will create the order of the filter. Sorry, it will return the order of the filter. So let's display the order DISP display. Display order of the filter. Order of the filter, capital N, equal to DISP. Okay. This is the function which will display some value in the console. So order of the filter it will display. Then
Normalized frequency, we need to display normalized frequency omega n. Normalized frequency omega n. Then we have to we got the order of the filter. Then we need to design the filter. Design the filter means the coefficient of numerator and denominator num, comma 10. This means the order. The filter, if bu double t er butter is a function, if we pass n and n order of the filter and wn is the cutoff frequency, S stands for it is analog filter, that's why the filter is being designed. Then figure, so in first figure we will be drawing a transfer function of the so okay, we will draw it. We will draw. So then first we will be will not show the filter transfer function. Let's see, we will digital filters transfer function simply we will print b comma a, that we know from the previous slide that bilinear is a function bilinear. Bilinear is the function by which we can design the corresponding digital filter. Then num over 10 and 1 is the, what is 1 is this is TS. In bilinear transformation, TS is a sampling frequency is given, it is considered as 1 by default. So 1 is given for this TS sampling time. Then figure 1 to display the filter transfer function, FreqZ, FreqZ. FreqZ is the function that will return the transfer function of the filter. We are taking 12 points, and Fs is the sampling frequency. F is sampling, we need sampling, which is a sampling frequency. So this is the program we have. Let's save the program. Oh, we need to provide these values. Ripple is 0.15, and then stop band in dB 60. Pass band frequency suppose 1500. Stop band frequency suppose 2000. Then minimum getter 2000 means 4000, 6000. Suppose I'm giving 6000. Let's keep more 8000. So this is the transfer function. We got the transfer function, this one.
Normalized frequency is okay. That's why we didn't put that frequency. So let's run again. So because we need to give the points. So let's run again. Sine 0, 5, 60, passband 1000, 2000, 6000. Okay. So this is the digital filter transfer function, and this is the phase response. Now we have designed the filter. So let's pass an sinusoidal signal, noisy sinusoidal signal with this through this filter. Let's see what output we will get. So noisy sinusoidal signal. So let's pass through this filter. As this is a filter, so it will give some output. So format echo R. Formats I'm taking long. Suppose X I'm taking to generate a sinusoidal signal. I'm taking a variable. It will get 3000 points, and period, time period is, suppose for the sinusoidal signal is 50. So basically I'm generating a signal. Y equal to sine into pi into x by period. To pi ft. As period is taken, that's why it is divided. If I take straight frequency, then 2 pi. So this is the noise. This is the sinusoidal signal. Let's generate a noise. Suppose noise amplitude. Suppose noise amplitude is 0.8. So let's add the noise with the signal. Y signal plus noise. Noise amplitude into RAND. RAND is the function that is basically randomly it will generate something. So SI randomly I'm generating some data that will be added with sinusoidal signal. That means it will make the signal noisy. So size Y, because dimensionally it needs to be matched, otherwise it will not possible to add the signal. Because matrix dimensionally that should be matched. That's why I'm generating a random noisy signal. Size will be same. Why? So this signal is now become noisy signal, and figure, suppose it is 2, second figure. Otherwise, figure 1 is this, figure 2 is this. Then plot noise signal. We need to be plot x comma y comma b means blue. In blue line it will
line with M3. Two. Read on. This is figure 2, noisy signal generation. This was a noise signal to the filter. Y equal to filter output. FILTER. Filter is a comment. Last day we have discussed filter. Filter we are passing to this filter whatever we have designed. Y is the input signal. Which one is passing through the filter? AB is the filter. Y is the input signal. So Y is the filter output. Then we need to do this also. Three. Plot Y P line with 2. Click on it looks good. It is better to give a title 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 noisy signal. Filter signal. Let's say run the code. So passband ripple 0.15, same value I'm giving. dBs, then passband frequency is 1000, stopband frequency is suppose 2000, suppose 6000 is the sampling frequency. Let's see the filter output. So this is the noise. The filter we have. This is the input to the filter. আপনার কথা কেটে যাচ্ছে The filtered output. Yes. স্যার আপনার কথা কেটে যাচ্ছে হ্যালো, কি বলছো? এখন শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার এখন ঠিক কথা শোনা কেটে যাচ্ছে যাচ্ছে নাকি এখনো কেটে যাচ্ছে? হ্যাঁ স্যার হ্যাঁ সো আমরা এটা ইনপুট সিগন্যাল দেখলাম আর এটা টোটাল একটা আউটপুট একটা ক্লিন সিগন্যাল পেয়েছি। তাহলে মোটামুটি আমরা ফিল্টার তৈরি করে তার নয়েজটাকে তো ক্লিন করতে পারলাম। যাই হোক, এটা এই প্রোগ্রামগুলো একটু ফাইন টিউনিং করতে হবে, এটা তো জাস্ট একটু বোঝানোর জন্য করা হয়েছে। সো এই যে এই ফিল্টার তৈরি করা একটু ফিল্টার টিউনিং করা হয়, প্যারামিটারগুলো একটু প্যারামিটারগুলো বলছিল কোডটা পাঠান, রান করে দেখি। এটা যে আউটপুটটা পেলাম সেটা আমাদের আরো টিউন করতে হবে, ঠিক আছে? এই প্যারামিটারগুলো রিপেলগুলো অ্যাডজাস্ট করে করে আউটপুটটা টিউন করতে হয়। আমি আপাতত প্রোগ্রামটা কারণ কখন কি নেটওয়ার্ক চলে যাচ্ছে ঠিক থাকছে না।
আমি এত করবো চ্যাটে যাবে না, ঠিক আছে? স্মল পিস মানে মানে প্রোগ্রামটা মানে এগুলো ফ্র্যাগমেন্ট করে একটু দেখটা রান করুন। প্রথমে 10 লাইন 10 মানে 10 লাইন আমি পাঠালাম প্রোগ্রামে। বলছি পেয়েছো প্রোগ্রামটা? হ্যাঁ স্যার, এসছে স্যার। আচ্ছা, আমি তিনটে কটা ফ্র্যাগমেন্ট করলাম আমি প্রোগ্রামটা। হ্যাঁ। 1 অনেকগুলো ফ্র্যাগমেন্ট করেছি, ঠিক আছে? তিনটে মনে ফ্র্যাগমেন্ট করেছি, একটু দেখে রান করো। হ্যাঁ, হ্যাঁ স্যার, এসছে স্যার পুরোটা। স্যার বলছি আজকে ছেড়ে দিন টপিকগুলো স্যার। কি দিয়েছে? স্যার অনেক ভালো। বড় হয়ে গেল ক্লাসটা। হ্যাঁ ঠিক আছে, মোটামুটি তোমরা বুঝতে পেরেছো তো? যাই হোক, অনেকটা বড় পড়ানো হয়ে গেল, লেন্দি হয়ে গেল সেশনটা আজকে। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, কোনো অসুবিধা যদি হয় আবার রিপিট করব, অসুবিধা নেই কোনো। জাস্ট থিওরিটিক্যাল ডিসকাশন আজকে হলো, আর থিওরিটিক্যাল ডিসকাশনের প্যারালালি সাপোর্টে আমরা কিছু প্রোগ্রাম আজকে দেখালাম। তো পরের দিনকে আবার আমরা যেরকম ল্যাব করাই ফুল প্লেসে, মেনলি আজকে থিওরিটিক্যালি ক্লাস হলো, মেনলি ক্লাসটা। এবার পরের দিনকে যেটা করব, প্রবলেম করে করে প্রবলেম মেনশন করে এক একটা করে প্রোগ্রাম দেখ। জাস্ট আজকের ক্লাসটা নেওয়া হলো শুধুমাত্র একটা ওভারভিউ, যে কি কি ধরনের ফিল্টার হতে পারে, তাদের কিরকম আউটপুট হয়, আর একটা ফিল্টারের মধ্যে দিয়ে কি করে নয়েজি সিগন্যাল পাস করানো যায় আউটপুট দেখার জন্য। নেক্সট যে আমরা ক্লাস, আমরা এবার নেক্সট যেরকম আমরা ল্যাবে করি প্রবলেম ধরে ধরে, সেরকম আমরা প্রবলেম ধরে ধরে ক্লাস করাবো, ঠিক আছে? এবার তোমাদের যদি কোনো অসুবিধা থাকে মানে আজকের যে ডিসকাশনে, তোমরা বলতে পারো যে যদি কোনো সমস্যা অসুবিধা থাকে। বলছি পরের দিন বলি স্যার, দেখে একটু। হ্যাঁ, না আজকের ডিসকাশনে কোনো অসুবিধা আছে কি? যা অ্যাকচুয়ালি অনেক নেটওয়ার্ক ডিস্টার্ব হয়েছে তো। হ্যাঁ মানে দেখে নিই একটু, কাল পরের দিন বলি স্যার, পড়ে নিই একটু। হ্যাঁ, ঠিক আছে। আমি এই যে ইয়েটা তো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা আমি পাঠিয়ে দিচ্ছি সবাইকে। তাহলে তোমরা একটু স্টাডি করে দেখে নিতে পারবে।